একটা লোক কেমন অদ্ভুত মাস্ক পরা একটু আগে এসে বেল বাজায়। আপনি এসেছেন ভেবে দরজা খুলতেই ভেতরে ঢোকার চেষ্টাও করে, কিন্তু আমি ঢুকতে দেইনি। আয়ান জড়িয়ে ধরলো যারাকে, মাথাটা বুকের সাথে চেপে হাত বুলালো চুলে। আর কিছু বলতে হবে না, একটু থামো, একটু শান্ত হও। মেয়েটা থামে না, বলে যায়, কোনো মতে সামনের দরজা আটকে রুমে এসে পড়ি। আপনাকে কলও করেছি অনেকবার, কিন্তু আপনি ধরেননি। আই এম সরি। আর কখনো এমন হবে না বাটারফ্লাই, আর কোনো দিন তোমায় একা ফেলে কোথাও যাব না। বুকটা কাঁপছে অফিসারের। যারার কিছু হয়নি ভেবেই যা একটু স্বস্তি ওর, নয়তো কি কোনো দিন ক্ষমা করতে পারতো নিজেকে। মেয়েটাকে বুকে নিয়ে উঠে দাঁড়ায় ও, রুম থেকে বের হতে যাবে তখনই দেখে মেন দরজায় চিরকুট লাগানো। ও ভেতরে ঢুকতে লাগিয়ে রেখে গেছে কেউ একজন, তাতে গোটা গোটা অক্ষরে ইংরেজিতে লেখা, এটা তো কেবল ট্রেলার ছিল অফিসার। ইনভেস্টিগেশন বন্ধ না করলে আসল মুভি দেখার জন্য প্রস্তুত রাখুন নিজেকে। প্রফেসরের নির্বাক হুমকি। আরশি আর দাঁড়িয়ে থাকলো না, হাঁটু ভেঙে এলো যেন কথার মানে ধরতে পেরে। কাপা কাপা হাতে কোনো মতে ঠোঁট হতে আঙ্গুল সরালো শেহজাতের, পরপর এক ছুটে পালালো সামনে থেকে। অধর কামড়ে হাসলো প্রফেসর, পকেটে হাতড়ে ফোন বের করলো সেদিকে তাকিয়েই, কিন্তু কল রিসিভ করে কানের কাছে ধরতেই শুনতে পেল এক অপরিচিত পুরুষ কণ্ঠ, ভরা গলায় ছড়া কাটছে, Twinkle, twinkle, little star, how I wonder what you are. শেহজাদের চোখ মুখ শক্ত, ধারালো চোয়াল টমটম শব্দ তুলল মুহূর্তেই, থেমে থেমে শুধালো, হু আর ইউ? ফোনের ওপাশ হতে উত্তর এলো পশ্চিমা ভাষায়, কিছু মনে পড়লো প্রফেসর? এক বড় ভাই তার ছোট বোনকে কোলে নিয়ে হেঁটে হেঁটে ঘুম পাড়াচ্ছে, আর এই ছড়াটা বলছে, হাউ অ্যাডোরেবল। প্রফেসরের কপালে রগগুলো দপদপ করলো ক্রমশে, ক্ষিপ্ত স্বরে ধৈর্যের বাঁধ ভাঙল তার। হু দ্য ফাক? পুরোটা বলার আগেই ওপাশ থেকে ফের ভেসে এলো সেই কণ্ঠ, Your little princess sister, Rusha. Do you not know that she's still alive? শেহজাদ স্তব্ধ, মাথায় শুধু ঘুরছে শেষের কথাগুলো। রুষা বেঁচে আছে, ওর ছোট বোনটা বেঁচে আছে, কিন্তু কে এই লোক? শক্ত করে ফোন চেপে ধরায় আঙ্গুলের দাগগুলো সাদা হলো ওর। রুষা কোথায়? দীর্ঘ এক শ্বাস ফেললো লোকটা। গিভ অ্যান্ড টেক পলিসিতে আসুন প্রফেসর। আপনি আপনার ওয়াইফকে আমার হাতে তুলে দিন, আর বোনকে নিয়ে যান, সহজ হিসেব। শেহজাদের গলার স্বর অনবীর, দাঁতের দাঁত পিষে ইংরেজিতেই বলল, আমার ওয়াইফ আর বোনের উপর নজর দেওয়ার আগে নিজের কবরটাও খুঁড়ে রাখিস, নয়তো আমি ধরলে মরার পর মাটিটুকুও পাবি না। হেসে উঠল আগন্তুক, যেন ভীষণ মজার কিছু শুনছে। লাইনটা কাটার আগে পশ্চিমা ভাষায় শুধু আওড়ালো, নিউটাউন 7th অ্যাভিনিউ, আগামীকাল ঠিক সন্ধ্যে 7টায় দেখা হচ্ছে তাহলে। শেহজাদের কথা থামে, মস্তর গতিতে ফোনের হাতটা নেমে আসে কানের পাশ হতে, দৃষ্টি অবিচল, মস্তিষ্কের প্রতিটি স্নায়ুকোষ চলছে নীরব যুদ্ধ। আরশিকে ভালোবেসে ফেলার আগেও যদি এমন কোনো কথা শুনতো, তবুও আরশির গায়ে আঁচ লাগতে দিত না ও। আর এখন যখন ভালোবাসে মেয়েটাকে, তখনই কেন এত পরীক্ষা দিতে হবে ওকে? ঢোক গিলল মানুষটা। ঝাপসা চোখের এক পাশে আরশি, অন্য পাশে ছোট্ট রুষা, কি নিষ্পাপ দুটো মুখ। অমনি শেহজাতের মুঠো শক্ত হয় জেদে, অক্ষিপট নিবদ্ধ দৃঢ় প্রতিজ্ঞায়, বেঁচে থাকতে আরশির কোনো ক্ষতি হতে দেবে না। আর আগামীকাল সন্ধ্যায় যদি বাসায় ফিরে, তাহলে বোনকে নিয়েই ফিরবে, তবে একজনকে পাওয়ার জন্য আরেকজনকে হারাবে না, কখনো না। তখনই পেছনে এসে দাঁড়ায় আদি, বা হাতের অনামিকায় জল জল করছে সদ্য বাগদানের আংটি। প্রশস্ত হেসে শুধালো, এখানে কি করছেন প্রফেসর? ফিরে চাইতেই কপালে ভাঁজ পড়ল শেহজাদের, ঠোঁটের পাশে বিদ্রুপ, বুকে হাত বেঁধে বলল, আমার বাড়িতে আমি কোথায় কি করব সে কৈফিয়ত নিশ্চয়ই তোমাকে দেব না। থমকালো আদি ফর্সা আনন, জিভে ঠোঁট ভিজিয়ে আনলো সাফাই খুঁজতে, জুত সই মতো না পেয়ে আওড়ালো, আমি তো শুধু জানতে চাইছিলাম। আই গেস তুমি এখনো পুরোপুরি আমাদের বাড়ির জামাই হওনি। এখনই সব কিছু জানার এত কিসের দ্বারা তোমার আদি? মুখের কথা কেড়ে নিল প্রফেসর। মনে মনে ক্ষুণ্ণ হলেও চওড়া হাসিটা মুছল না আদির অষ্টপুটে। হেসে হেসেই বলল, Come on, you are so unnecessarily rude, bro.
দৃঢ় কদমে কাছাকাছি এগিয়ে আসলো শেহজাদ। পাশাপাশি এসে কাঁধে হাত রাখলো আদির। And you are so damn lucky that I didn't make you stop breathing yet. কেন? ভাবির প্রশংসা করছি তাই? প্রফেসরের চোখ জোড়া বেঁকে এলো সহসা, চোখের চূড়ায় প্রহসন। ভীষণ স্বাভাবিক স্বরেই বলল, এরপর থেকে প্রশংসা তো দূর, আমার ওয়াইফ যে জায়গা দিয়ে হাঁটবে সেই জায়গায় নজর দিলেও চোখ দুটো তুলে নিয়ে আসবো কোটর থেকে। গট ইট? শেহজাদ দাঁড়ালো না, কথাগুলো বলে আদিকে এক প্রকার ধাক্কা দিয়ে সরালো সামনে থেকে। প্রফেসর চলে যেতেই দৃঢ় চোয়াল শক্ত হলো আদির। দাঁতে দাঁত পিষে বক্র হাসলো লোকটা। ডান চোখটা কাঁপলো ক্রমশে। পরপর হুট করে পেট চেপে ধরে নুয়ে পড়ল আদি। যতক্ষণে উঠে দাঁড়ালো ততক্ষণে লাল হয়ে গেছে চোখ মুখ। হাসির দমকে দুলে দুলে উঠল বলিষ্ঠ শরীর। গলার স্বর মোটা করে আওড়ালো, Twinkle, twinkle, little star, how I wonder what you'll do to protect your wife and little sister. খাওয়া দাওয়ার পাট চুকিয়ে মেহমানরা সব বিদায় নিচ্ছিল হাসান ভিলা থেকে। বিয়ের তারিখ এখনো ঠিক করা হয়নি, তবে দ্রুতই শুভ কাজটা শেষ করার ইচ্ছা ছেলের বাড়ির সকলের। তাদের এগিয়ে দিতে গেট পর্যন্ত এসেছে মেহমেদ আর শেহজাদ। প্রফেসরের কপালে ভাঁজ, শুধু না করতে পারেনি বাবার মুখের উপর। নির্লিপ্ত চেহারায় সবার সাথে হ্যান্ডশেক করলেও এড়িয়ে গেল আদিকে। বলা তো যায় না, হাত মেলাতে গিয়ে কখন 2-4 ঘা লাগিয়ে দেবে ছেলেটাকে। সবার সামনে নিজের রাগের উপর নিয়ন্ত্রণ হারালে তো চলবে না, এতে মেহমেদ হাসান কষ্ট পাবেন। আদিকে অন্য সময় ধরবে শেহজাদ। আজকের জন্য একটা শিক্ষা ওকে দেবে প্রফেসর। সবাই বিদায় নিতেই শেহজাদ এসে দাঁড়ালো কিচেনে মায়ের পাশে। প্লেটগুলো মুছে রাখছে কাজের সাহায্য করা মেয়েটি। সেদিকে থেকে মনোযোগ সরিয়ে মরিয়ম বেগম ফিরে চাইলেন ছেলের দিকে। আস্তে করে শুধালেন, কিছু হয়েছে বাবা? মুখটা অমন লাগছে কেন তোর? ঢোক গিলল শেহজাদ। নীল চোখ জোড়া ঘুরে ফিরে খুঁজলো আশিকে, কিন্তু ঠোঁট নেড়ে বলল না সেসব। তবুও যেন বুঝে ফেললেন প্রোডা। অধর চেপে বললেন, কিছু খুঁজছিস? প্রফেসরের চোখের দৃষ্টি স্থির নেই, বেখেয়ালে বলে বসল, হ্যাঁ, ভার্সিটির একটা ফাইল, কিছু কপিজ আছে ওটার ভিতর। এক্সাম নিয়েছিলাম তো, চেক করতে হবে সেগুলো, তাই। মরিয়ম বেগম ভীষণ বিজ্ঞের মতো মাথা নাড়লেন ছেলের কথায়। থুতনিতে আঙ্গুল ঠেকিয়ে বললেন, ওই হালকা গোলাপি রঙা ফাইলটা না? হ্যাঁ দেখলাম তো, একটু আগে হেঁটে হেঁটে রুমে গেল। তুইও রুমে গিয়ে একটু খোঁজ কর, ঠিক পেয়ে যাবি। মায়ের কথার পিঠে টনক নড়ল শেহজাদের। সরু চোখে মায়ের দিকে তাকাতেই পল্লব ঝাপটালো মরিয়ম। সরল দৃষ্টি ফেলে বললেন, এভাবে তাকাচ্ছিস কেন? আমি আবার কি করলাম? প্রফেসর হতাশ, ভীষণ হতাশ। মাও কি না শেষমেশ এভাবে মজা করছে তার সাথে। প্রবল এক দীর্ঘশ্বাস ফেলে ওপরের ঘরের দিকে পা বাড়াতেই পেছন থেকে ডাকলেন ভদ্রমহিলা। থমকালো শেহজাদ। ফিরে চাইতেই স্নোবলকে কোলে তুলে দিয়ে বলেন, কেমন বাপ তুই? ছেলেটা কতক্ষণ ধরে খেলছে নিচে বসে, খিদে পায় না ওর? যাচ্ছিস যখন আরশিকেও বলিস একটু খাইয়ে দিতে ওকে। প্রফেসরের প্রকট নেত্র, চেহারা ফ্যাকাশে, কাঁপছে হাতটা। শুকনো গলায় ঢোক গিলে বলল, তো আমার হাতে ধরিয়ে দিলে কেন? যার খরগোশ তাকে ডেকে দাও। তুমি জানো না আমার খরগোশ পছন্দ না? অপছন্দ না চাই, সেই কোন ছোটবেলায় আরশিদের বাড়িতে গিয়ে খরগোশের একটা কামড় খেয়ে মনে ভয় ঢুকেছে। তবে থেকেই খরগোশ দেখলেই জ্বর চলে আসে যেন। মনে মনে ভাবলেন মরিয়ম। পরপর সোজা সাপটা জিজ্ঞেস করে বসলেন, খরগোশের মাকে পছন্দ? থতমত খেলো শেহজাদ। না শোনার ভান করে বলল, আমি রুমে গেলাম। ধূপধাপ পা ফেলে সিঁড়ি ভেঙে উপরে উঠে গেল প্রফেসর। প্রোডা সেদিকে তাকিয়ে মুখ চেপে হেসে নিলেন কতক্ষণ। পরপর বিড়বিড় করে আওড়ালেন, মাকে বললি না তো? বেশ, আরশিকে শিখিয়ে দেব আরও কয়েকটা খরগোশ এনে পালতে, তখন দেখব কোথায় পালাস। হুট করে পেছনে এসে দাঁড়ালেন মেহমেদ হাসান। স্ত্রীর কাঁধে হাত রেখে শুধালেন, কি বিড়বিড় করছো একা একা দাঁড়িয়ে? মরিয়ম হাসলেন তখনও। কোনো মতে নিজেকে থামিয়ে বললেন, শোনো না, বলছিলাম কি, কাল আমরা সবাই মিলে ঘুরে আসি কোথাও থেকে। বেশ তো, আরশিকে নিয়ে আমার চিন্তা নেই। ওই যে এক কথায় রাজি হয়ে যাবে যাওয়ার জন্য, সে আমি জানি। কিন্তু তোমার ছেলেকে জিজ্ঞেস করেছো সময় হবে তার? বিরক্ত হলেন প্রোডা। এই বুড়ো কিছু বোঝে না। ওদেরকে নেবে? যাবো তো আমরা।
স্নোভাকেও নিয়ে যাব সাথে করে। আঁতকে উঠলেন মেহমেদ, মুখ ভার করে বললেন, আমার আরশি মা কষ্ট পাবে না ওকে না নিয়ে গেলে। কি সব পাগলের মতো বলছো? ঠোঁট টিপলেন মরিয়ম, পরপর কানের কাছে মুখ নিয়ে বললেন, যেন ওরা দুটোতে একটু আলাদা করে সময় কাটাতে পারে, সেই জন্য তো ওদের রেখে যাব। মানে? হাল ছেড়ে দিলেন প্রোডা। রুমে যেতে যেতে বললেন, তোমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাঙিয়ে চুরিয়ে বলতে গেলে আমার কোমরের ব্যথা আবার বাড়বে। তার চেয়ে রুমে চলো, শুয়ে শুয়ে বলি। কথাগুলো শেষ করেই চোখ টিপলেন মরিয়ম। তাতেই হেসকি উঠে এলো মেহমেদ হাসানের। ওভাবেই ডাকলেন অ্যামেলিয়াকে। অ্যামিমা, আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আয় তো। তোর খালামণির মনে হয় মাথাটা আবার খারাপ হয়ে গিয়েছে। শাড়ির প্যাচে পড়েছে আশি, কোনোভাবেই কুচি থেকে খুলতে পারছে না সেফটি পিনটা। জোর করে খুলতে গেলেই পিনের সুচালো মাথা এসে লাগছে আঙ্গুলে। মাতব্বরি করে কেন যে তখন মরিয়ম বেগমকে বলেছিল ও নিজেই পিন লাগাতে পারবে কুচিতে, এখন এমন মারাত্মকভাবে লাগিয়েছে যে শাড়ি কেটে নিজেকে বের করা ছাড়া কোনো উপায় নেই ওর। কিন্তু এত সুন্দর শাড়িটা কেটে ফেলতেও সায় দিচ্ছে না মন। অহেতুক কতক্ষণ টানাটানি করে হাল ছেড়ে দিল মেয়েটা। আঁচল ঝুলিয়ে বৈরাগী বেশে বসে পড়ল বিছানায়। শ্বাস ফেলে ঠিক করলো, না, আর একবার চেষ্টা করে দেখবে। কোনো মতে টান দিয়ে পিনটা ছুটাতে পারলে আর সারা জীবনেও শাড়ির নাম নিবে না ও। ভাবনা মতোই চটপট দাঁড়িয়ে গেল আরশি। ফের কুচি ধরে যেই না টান দিতে যাবে অমনি দরজা ঠেলে ভেতরে ঢুকে পড়ল শেহজাদ। মুহূর্তেই দুজনের চোখ তালুতে। স্নোবল মুখ লুকালো শেহজাদের বুকে। 1 মিনিটের জন্য থমকায় আরশি। জিভ কেটে পেছনে ঘুরে পরপর কণ্ঠের নাক মুখ খিচে তড়িঘড়ি আওড়ালো, আপনি ভেতরে আসবেন, নক করে আসবেন না? প্রফেসরের সংবিত ফিরল তখন। কিঞ্চিত ফাঁক হওয়া ঠোঁটের প্রসারতা কমে এসে এলো এক পাশে। স্নোবলকে ফ্লোরে নামিয়ে দিয়ে 1 পা 2 পা করে এগিয়ে এলো মেয়েটার কাছে। ভ্রু নাচিয়ে বলল, নক করে আসলে কি করতে? খোলা পিঠে কারো ভারী শ্বাস দাপুটে সত্তায় আছড়ে পড়তেই শিহরিত হলো পাতলা গতর। শরীরের লোম দাঁড়িয়ে গেল শটান। নিঃশ্বাস ভারী হলো প্রশ্নের পিঠে। পলাশ রাঙ্গা গালে জড়তা। কোনো মতে গলার কাজটা পেঁচিয়ে ধরা দ্বিধাবোধে ঠেলে ঠেলে বলল, আমি সাবধান হতাম, আপনাকেও লজ্জায় ফেলতাম না এভাবে। মুহূর্তে সরু কোমরের দুপাশে গলিয়ে হাত রাখলো প্রফেসর। শিউরে উঠল কিশোরী। পরপর এক টানে মেয়েটাকে ঘুরিয়ে আনলো মুখের সামনে। আশির হকচকায়। অলিক শঙ্কায় দুরু দুরু কাঁপে বুকের ভেতর। ফ্যাল ফ্যাল চোখে চেয়ে দেখে ওই নিখুঁত মুখটা। উপরওয়ালা নিজের হাতে কত নিখুঁতভাবে বানিয়েছে এই মানুষটাকে। তাকিয়ে থাকলে কখনো একঘেয়ে লাগে না। সারা দিন কথা না শুনলেও বিরক্ত লাগে না, বরং স্পন্দিত হয় বক্ষ মাঝে। আনন্দিত মস্তিষ্কে সূক্ষ্ম রগগুলো ঢোক গিলল মেয়েটা। প্রফেসর জিজ্ঞেস করছে কিছু বোধহয়, কিন্তু কানে বাজছে তখনকার বলা কথাগুলো। মাই ড্যাম প্যাশেন্স হ্যাজ ইটস লিমিটস। চোখের সামনে চুমু খাওয়ার সেই ক্ষণ। কত অল্প সময় একটা ঘটনা, অথচ কি দীর্ঘ তার রেশ। ঠিক সেই সময় আরশির সামনে হাঁটু গেড়ে বসে পড়ল শেহজাদ। শাড়ির কুচিতে হাত রাখতেই ভ্রম কাটল কিশোরীর। ঢোক গিলল কণ্ঠের অস্থিরতা এড়াতে। অদৃষ্ট সত্তারা কপাল চাপড়ালো লজ্জায়। ইস, কি সব ভাবছিল ও। এই মানুষটার সামনে এলেই এসব মনে পড়ে কেন আরশির? পুচিত পিনটা আমি খুলে দেই। ভারী স্বরে নড়ে উঠল আরশি। মনে পড়ল শেহজাদ কথায় বসে। অমনি হাঁসফাঁস শুরু হলো ওর। কম্পিত গলায় কোনো মতে বলল, আপনি ছেড়ে দিন, পিন খুলতে গেলে আঙুলে লেগে যাবে আপনার, ব্যথা পাবেন আপনি। প্রফেসরের আনন শিথিল। কথা শুনে উঠে দাঁড়ালো। ইচ্ছেটা বড্ড নিষ্ক্রিয়। উল্টে হিসকি স্বরে আওড়ালো, তোমার কারণে ব্যথা পেলে উপশমের দায়ভারও তোমার। সারিয়ে দিও একটু। অন্ধকার আচ্ছন্ন 4 দেওয়ালের রুম। ঠিক মাঝ বরাবর রাখা রকিং চেয়ারে দুলছে এক কালো অপবয়। বিদেশি গানে গুনগুন শব্দ ভেসে আসছে সেখান থেকে। মুখের আদল আবৃত্তি স্কটল মাস্কের আড়ালে। কালো হ্যান্ড গ্লোভস পরা হাতে ধরে রাখা মোবাইলের স্ক্রিন জুড়ে জ্বলজ্বল করছে একটা ছবি, আরশির ছবি। হালকা গোলাপি রঙা আঁচলের প্রতিটি ভাঁজে লুকিয়ে যার নিখাত সৌন্দর্য। নির্ভব হেসে তাকে কারো দিকে। ক্যামেরায় আসেনি সেই ব্যক্তিটি। জগতের খেয়ালবিহীল চোখ দুটো ফাঁকি দিয়ে তখনই তোলা হয়েছিল ছবিখানা। হুট করে গুনগুন থামল। অধৈর্যরা প্রসারিত হলো দুপাশে।
অন্য হাতের আঙ্গুলগুলো ধীরে ধীরে ছুঁয়ে দিল ছবিটাকে। কিন্তু যখনই অধৈর্যরা ছুঁতে যাবে ঠিক সেই সময় দরজায় এসে দাঁড়ালো কেউ একজন। পশ্চিমা ভাষায় নতজানু হয়ে আওড়ালো, মেয়েটাকে আনতে পারলাম না, শুধু চিকুটটা দরজায় লাগিয়ে কোনো মতো জান নিয়ে পালিয়ে এসেছি। সূচক শব্দ করে চেয়ার ছেড়ে উঠল আদি। মোবাইলটা জিন্সের প্যান্টে ঢুকিয়ে লম্বা পা ফেলে এগিয়ে এলো হাঁটু গেড়ে বসা লোকটার দিকে। পাশে এসে নিজেও হাঁটু ভেঙে বসলো সামনে। একইভাবে স্থূল কণ্ঠে শুধালো, হার অফিসার। পরপর শুকনো ঢোক গিলল লোকটা। মাথায় কোকড়া চুল, শ্যামবর্ণের চেহারায় ভীত সন্ত্রস্ত। আমাদের পাঠানো গাড়িতে ওঠেনি, উল্টো কি মনে করে যেন টাইমের আগেই ফিরে এসেছে বাসায়। আর ফিরে এলো বলেই তো বাক্য শেষ হওয়ার আগেই হুট করে চুলের টান পড়ল মানুষটার। ব্যথায় চিল্লিয়ে উঠল লোকটা। চুলগুলো মুঠোয় নেওয়া শক্ত হাত সরাতে চাইল, কিন্তু পারল না। বিপরীতে শুনল কারো থমথমে স্বর, আমি কি বলেছিলাম অফিসার আর তার আদরের গার্লফ্রেন্ড যেন আজ রাতের মধ্যে শেষ হয়? বলেছিলাম। সজোরে উপর নিচ মাথা নাড়ল লোকটা। ফ্যাকাশে মুখে ফ্যাস ফ্যাসে আওড়ালো, আমি চেষ্টা করছিলাম, কিন্তু সব পণ্ড করে দিল ওই অফিসারটা। বলা নেই কওয়া নেই হুট করে এসে হাসির। মেয়েটাকে তুলে আনা তো দূরে, শুতে পর্যন্ত পারিনি ওর জন্য। লোকটা ছটফটালো, কিন্তু ঠিক সেই সময় টের পেল গলার কাছটায় ইস্পাতের ঠান্ডা স্পর্শ। দৃষ্টি সেদিকে যেতেই জমে গেল শরীর। হিম শীতল স্রোতে ভিজল শিরদাঁড়া। চোখের তারায় স্পষ্ট বিভ্রম। অস্পষ্ট শুধালো, চাপাতি। শব্দ করে হাসলো আদি। মুঠো শক্ত করে পেছনে টানলো মাথাটা। চাপাতি? ওহো, দিস ইজ ইয়োর প্রাইস বেবি ফর মেকিং এ স্টপ when I was about to kiss her pretty face. কিন্তু আমি তো আপনার কথা মতোই কাজ করেছি। দরকার হলে আবার চেষ্টা করব, প্লিজ আমাকে মারবেন না। পুরো নাম শেষ হওয়ার ঠিক আগ মুহূর্তেই ফিনকির মতো রক্তে ভিজে এলো স্কুল মাস্কটা। পরপর কয়েক দফায় সেই রক্তে ফোয়ারা শেষ হতেই গঙ্গানি থামলো লোকটার। নিঃশব্দে উঠে দাঁড়ালো আদি। রুম থেকে বের হওয়ার সময় পা দিয়ে ঠেলে সরিয়ে দিল মেঝেতে পড়ে থাকা প্রাণহীন দেহটা। যারার ঘুমন্ত শরীর আয়নের বুকে, কান্না ভেজা ক্লান্ত চোখটা গাড়িতে বসতেই যেন লেগে গেছে ওর। শুয়েও পড়েছে ওভাবে। অফিসার আর ড্রাইভিং সিটে বসেনি, গাড়ি চালাতে বলছে অন্য এক পুলিশ কনস্টেবলকে। চেলসির স্ট্যানফোর্ড ব্রিজের উপর দিয়ে সাই সাই বেগে চলছে ওদের 4 চাকার যানটা। টেন্টের জানালার অল্প একটু খোলা ছিল, তাতেই ফিনফিন ঠান্ডা বাতাস ঢুকলো ভেতরে। পরনের উইন্টার জ্যাকেট থাকলেও শীতের দাপটে প্রশস্ত সিনায় আরেক দফায় মিশে গেল মেয়েটা। ছোট্ট মুখে পুরোটা ঢেকে অফিসারের জ্যাকেটের ভিতরে ঢোক গেল আয়ান। ধীরে ধীরে হাত উঠিয়ে আলতোভাবে বুনল খোলা চুল। অন্য হাত দিয়ে আরও খানিকটা আগলে নিল ক্ষীণ গতর। মাত্র আধ ঘন্টার মধ্যেই পৌঁছালো ওরা। মেয়েটার ঘুমও ভাঙল একেবারে গাড়ি থামার পর। অফিসারের ডাকে ভারী মাথাটা কোনো মতে তুলল ও, কিন্তু মাথায় ঘুমিয়েছিল বুঝতেই আড়ষ্ট হলো শরীর। জড়তা এসে ভিড়ল চেহারায়। ফোলা ফোলা চোখে একবার আয়নের মুখের দিকে তাকিয়েও দৃষ্টি নামিয়ে ফেলল সহসা। আম সরি, আপনার পুরোটা রাস্তা খুব অসুবিধে হলো, তাই না? শ্বাস ফেলল অফিসার। এতটুকু ভারই যদি না নিতে পারলাম, তাহলে তো মানুষ বলবে টুকলি করে পুলিশে ঢুকেছি। যারা হাসলো না, ওর হাসি পাচ্ছে না। এই যে এখন ওর চাকরি নেই, পুরনো বাসাটাও থাকার মতো অবস্থা নেই, তাই গো তড়িঘড়ি ছেড়ে আসতে হলো ওটা। একটা দিনের ব্যবধানে সব কেমন এলোমেলো হয়ে গেল ওর জীবনে। হতাশার শ্বাস ফেলল ও। তারপর গাড়ির জানালার বাইরে তাকিয়ে প্রশ্ন ছুড়ল মেয়েটা, এটা কাদের বাড়ি? প্যালেসের মতো ঝকঝকে তকতকে একটা কাঠামো। চোখ কপালে জারার। আয়নের উত্তর এলো খানিক বাদে, গ্র্যানির বাড়ি এটা। বাবা মা মারা যাওয়ার পর ছোটবেলায় এখানেই বড় হয়েছি, গ্র্যানির হাতে। কিন্তু তারপর একদিন হুট করে সেও চলে গেল, আর এই বাড়িটাও নিজের প্রাণ হারালো। এরপর আমিও আর আসিনি এখানে। কেন? উত্তর দিল না আয়ান। প্রশ্ন এড়িয়ে আগে নিজে বের হলো গাড়ি থেকে। পরপর জারার সাইডের দরজা খুলে গ্লোভস পরা হাতটা বাড়িয়ে ধরল সামনে। স্মিত হেসে বলল, এই যে আজকে তোমাকে নিয়ে একসাথে আসবো বলে।
থতমত খেলো যারা, চোখের তারায় কুণ্ঠা। সেদিকে তাকিয়ে ঠোঁট টিপে হাসলো অফিসার। এখন তো ওর বাটারফ্লাইও আছে সাথে, তাকে নিয়ে আর যেন তেন জায়গায় রাখা যায়, কিন্তু মুখে বলল, আসলে খালি বাড়িতে আমারও মন টিকতো না, কারণ ততদিনে হোস্টেলের জীবনে আমি আয়ান হান্টার অভ্যস্ত, তাই আর আশা হয়নি। যারা ছোট ছোট চোখে তাকালো আয়নের কথার পিঠে। সন্দেহ যেন দূর হয়নি পুরোপুরি। সত্যি করে বলুন তো, আর কিছু লুকাচ্ছেন না তো আপনি?